হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্লিজ সবাই সম্পূর্ণ পুরো ভিডিওটাই দেখবেন। আমি আপনাদের কাছে এই অনুরোধটা রইল। আসলে পুরো ভিডিও না দেখলে হয় কি যে সব কিছু বোঝা যায় না। তো আপনারা একটু কষ্ট করে হলেও ধৈর্য সহকারে পুরো ভিডিওটাই দেখবেন। তো আজকে বিকালের জন্য আমি এই নাস্তাটা তৈরি করেছি। এটা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এটা আমার মেয়ের আর আমার হাজব্যান্ডের দুজনেরই অনেক পছন্দের একটা খাবার। সেটা হচ্ছে ডিম দিয়ে চিনি দিয়ে হচ্ছে এই পাউরুটিগুলোকে ভেজে নেয়। তো আজকে আপনাদের ভাইয়া বাসায় ছিল শুক্রবার, তো তার জন্য আজকে বিরিয়ানি রান্না করব। সেজন্য আমি চলে আসছি রান্না কাজে। তো এখানে আমি একটা কক মুরগি নিয়ে নিয়েছি। তো সেটাকে আমি হচ্ছে এই বড় বড় সাইজ করে আমি কেটে নিয়েছি। এগুলোকে এখন আমি ভালো করে ভেজে নিব আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হ্যাঁ, আপনারা কিন্তু ব্রয়লার মুরগিটা এখন অ্যাভয়েড করবেন, কেননা ব্রয়লার মুরগি কিন্তু অনেক দিন যাবতীয় সবাই বলতেছে যে ব্রয়লার মুরগিতে নাকি অনেক কেমিক্যাল, অনেক জীবাণু ধরা খেয়েছে। তো এখন আবার নতুন করে শুনেছি কি ব্রয়লার মুরগিতে নাকি পোকাও পাওয়া গেছে। তো ওগুলো বললে আসলে মুরগি খাওয়ার থেকে একবার রুচি চলে যায়। কিছুদিন ধরে আমরা আবার শুনেছি যে গরুর মাংসের মধ্যে সমস্যা দেখা গেছে। গরুর মাংস নাকি কুকুরের মাংস, তারপরে হচ্ছে ঘোড়ার মাংস বলে চালিয়ে দেওয়া হয়েছে। আর এখানে হ্যাঁ, আমি কিছু মশলা নিয়েছি, বাদাম নিয়েছি, তারপর হচ্ছে লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, তারপরে হচ্ছে কালো এলাচ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, এই সব কিছু দিয়ে আমি একটা হচ্ছে মিশ্রণ তৈরি করে নিব, বেটে নিব শিলপাটায়। আসলে আমরা সবসময় বাটা মশলা ইউজ করি। বাটা মশলা খেলে আর কি অনেক ভালো লাগে, আর তরকারিটা অনেক ঘন হয় এজন্য। আর আপনাদের ভাইয়া যখন বাজার থেকে অনেক অনেক তরকারি নিয়ে আসছে, ডাটা, তারপরে হচ্ছে কাঁচা আম, তারপরে হচ্ছে দুন্দুল, এগুলো আর কি বাজার থেকে নিয়ে আসছে। তো দেখে নিলাম আর কি সবগুলো ঠিক আছে কিনা। ধুন্দুলগুলো একবারে টাটকা টাটকা হয়েছে। এই জায়গায় হচ্ছে আমাদের এখানে আর কি চাষ করে, তো গাছ লাগায় আর কি, তো সেখানেরই একবারে ভালো। বাহিরে কারণ বাজার থেকে যেগুলো নিয়ে আসে ওগুলো তো আসলে খেতে ভালো লাগে না। আর এগুলো হচ্ছে আমাদের এলাকার টাটকা টাটকা সব ধুন্দুল। আর হচ্ছে নিয়ে আসছে হচ্ছে পুঁইশাক। আর পুঁইশাকগুলো আমার এতটা পছন্দ হয়েছে বলবার বাইরে। পুঁইশাকগুলো একবার এতটা টাটকা আর এত সুন্দর কচকচে, পাতায় ভরা, অনেক ভালো লাগে। আর এদিকে নিয়ে আসছে হচ্ছে ভেন্ডি, পটল, কাঁচামরিচ। ভেন্ডিটাও আমার মেয়ের অনেক পছন্দ, আর পটল হচ্ছে আমার ভাজি খায়, আবার হচ্ছে তরকারি দিয়ে রান্না করলে আমার অনেক ভালো লাগে। তো এই যে আপনাদের সাথে দেখিয়ে দিলাম। আসলে পদে পদে রান্না করা লাগে। আপনাদের ভাইয়ের আবার মর্জি, সে আবার এসব তরকারি খেতে চায় না, কোনো শাকসবজি সে খাবে না, সে শুধু মাছ, মাংস আর হচ্ছে না হলে ডাল আর ডিম, এগুলো খায়। অন্য কোনো তরকারি সে খেতেই চায় না। কি যে একটা ঝামেলা। এই যে দেখুন, তো আমি এভাবে একবারে এদিকে কথার মাঝে আমি হচ্ছে মাংসগুলো যে ভেজে নিয়েছি একবারে লাল লাল করে, কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি সেই কড়াইতে কিছু পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজগুলোকে আমি একটু বেরেস্তা টাইপের করে নেব লাল লাল করে। আর এখানে কিন্তু আমি তেজপাতা আর হচ্ছে দারচিনি দিয়ে দিয়েছি। আর আমি যে একটা মশলা বেটেছিলাম বিরিয়ানির জন্য, সেই মশলাটার মধ্যে কিন্তু আমি এলাচ দিয়ে দিয়েছি, ওগুলো বেটে দিয়েছি। দারচিনিটা বেটে দেই নাই, এই কারণে দারচিনি যদি বেটে দিতাম তাহলে বিরিয়ানিটা বেশি কালার চলে আসতো। আসলে মুরগির বিরিয়ানিতে একটু সাদা সাদা হয়, আর হচ্ছে গরুর বিরিয়ানিটা একটু কালো টাইপের হয়, এই জন্য আমি দারচিনিটা বেটে দিলাম না। তো এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে আমি এটাতে আদা, রসুন আর হচ্ছে জিরা বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব, কষিয়ে নেব, যাতে কাঁচা স্মেলটা চলে যায়। আর হ্যাঁ, বিরিয়ানি কিংবা রোস্ট তৈরি করার ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে কাজ করা লাগে মশলা দিয়ে। মশলা আপনি যতক্ষণ পর্যন্ত কষাবেন ততই কিন্তু আপনার ভালো ভাজা ভাজা করলে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বাদাম বেটে রেখেছিলাম, বাদাম, পোস্তদানা, তো ওগুলোই, আর হচ্ছে কিশমিশ, ওগুলোই এখন আমি এখানে বেটে তারপরে হচ্ছে এখানে পেস্টটা দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। বাদাম বাটা দিলে আর কি খেতে অনেক ভালো লাগে, ঘ্রাণটাও সুন্দর আসে। আর চেষ্টা করবেন হচ্ছে ঘি দেওয়ার জন্য। আসলে আমার আজকে ঘি শেষ হয়ে গেছে, তাই আমি দিতে পারলাম না। আপনারা ঘিটাও দিয়ে দিবেন, তাহলে বিরিয়ানি কিংবা রোস্ট যেই পোলাও যেই করে না কেন ওইটার স্মেলটা আরও সুন্দর আসে। এখন যে মশলাটা আমি দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, বিরিয়ানি মশলা, বিরিয়ানিতে রান্না করতে যা যা লাগে ওগুলো আর কি আমি এখন এখানে দিয়ে দিয়েছি বেটে।
দেখুন আমি বেটে দিয়ে দেওয়ার কারণে কিন্তু আমার মশলাটা কতটুকু বেড়ে গেছে, কিন্তু আমি যদি এই মশলাগুলো আমি যদি আস্তে আস্তে দিতাম তাহলে হয়তো বা এতটা হতো না, আর হচ্ছে বেশি স্মেলও আসতো না, আর আমরা যে কিনেছি সেটাও সাশ্রয়ী হতো না। কেননা আমরা যখন মশলাগুলো কিনি আমরা কিন্তু সব আস্তে আস্তে দেই, যার কারণে সবগুলো মশলাই ফেলে দেওয়া হয়। আর আপনারা যদি এভাবে বেটে দেন খেতেও ভালো লাগে, গ্রানও সুন্দর আসে, আর হচ্ছে তরকারির ঘনত্ব তো বাড়ে, এই আর কি। তো এখন আমি এগুলোকে দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। আর তেল বেশি ইউজ করব না, আমি কিন্তু যে পরিমাণে তেল দিয়েছি এখানে দেখা যায় আমি অল্প তেল দিয়েছি, কিন্তু আসলে তা না। রোস্ট তৈরি করার পরে আপনারা দেখবেন যে তেল কতটুকু উঠেছে, মানে আমি যখন বিরিয়ানির জন্য মাংসটা কষাবো। তো আপনারা চাইলে এর চেয়ে বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন। এখন আমি দিয়ে দেব হচ্ছে টক দই। টক দইটা নামাতে আমার দেরি হয়ে গেছে, তো এই জন্য টক দইটা এখনও বরফই রয়ে গেছে। আমি নেড়ে চেড়ে তারপরে হচ্ছে নিচ থেকে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, রোস্ট আর বিরিয়ানির ক্ষেত্রে যে কাজটা সর্বপ্রথম সেটা হচ্ছে টক দই। টক দইটা না দিলে কিন্তু আসলে টেস্টটা ভালো আসে না, আমরা যতই খাই। যদি আপনি টক দইটা না ইউজ করেন তাহলে বিরিয়ানি কিংবা রোস্ট যাই হোক না কেন সেগুলো মনে হয় কি মাংস দিয়ে খাওয়া হয়েছে, মানে পোলাও মাংসের মতো। কিন্তু আপনি টক দইটা দিলে যখন টেস্টটা বেড়ে যায়, মানে একটা টক দইয়ের যে চুকা চুকা একটা ভাব আছে ওইটাই কিন্তু আসলে মাংসটার ব্যালেন্স করে রোস্ট কিংবা বিরিয়ানিতে। দেখুন আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে কষিয়ে আমার দেখুন তেল ছেড়ে আসছে কিন্তু মশলা থেকে, দেখতেছেন আপনারা। আমি কিন্তু তারপরে আমি এখানে মাংসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটাকে আমি ভালো করে আবার কিছুক্ষণ করে কষিয়ে নিব। আর যেহেতু এটা কক মুরগি, মানে হচ্ছে পাকিস্তানি মুরগি, তো এটাতে বেশি পরিমাণে পানির কোনো প্রয়োজনই নেই। আমি যতটুকু প্রয়োজন ছিল আমি ওই পর্যন্ত দিয়ে হচ্ছে আমি এটাকে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নিব। আর আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যেহেতু আমার বাচ্চাও খায় তো জাল হয়ে যাবে বেশি, আমি ওই পরিমাণে দেইনি। আর মুরগি ভাজার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন আপনারা কিন্তু হলুদ দিবেন না, হলুদের মশলা দিবেন না, শুধু দিবেন মরিচ। মরিচ যত বেশি দিবেন আপনার দেখবেন কালারটা তত সুন্দর জোস আসে, একবারে লাল লাল, ওই যে আমরা যে বলি না রেড চিলি পাউডার, ওইটার মতো একটা কালার চলে আসে, মনে হয় কি ওই পাউডারটাই দেওয়া হয়েছে। আর কম দিলে হয় কি সাদা সাদা হয়। আমার কাছে বিরিয়ানি কিংবা রোস্ট যাই হোক না কেন সাদা সাদা দেখতে ভালো লাগে না, একটু লাল লাল হলে ভালো লাগে। তো তারপরে হচ্ছে আমি অন্যদিকে পোলাওগুলোকে ভালো করে ফুটিয়ে, মানে যখন পানি দিয়ে দিয়েছি ভালো করে চালটা ভেজে দেওয়ার পরে বলক আসছে পরে আমি যখন আদা সেদ্ধ হয়ে গেছে পোলাওগুলো সেই পর্যায়ে কিন্তু আমি মশলা আর হচ্ছে সেই মাংসগুলো ঢেলে দিয়েছি। তারপরে হচ্ছে কিছুক্ষণ ভাপে, মানে একবারে মিডিয়াম টু লো আঁচে দিয়ে আমি এটাকে ভালো করে আর কি সেদ্ধ করে নেব চালগুলোকে। দেখুন তো আমি দেখিয়ে দিয়েছি। আর এখানে বিকেলবেলা হচ্ছে আমার মেয়ে বলেছে যে পাউরুটি দিয়ে তারপরে হচ্ছে সে ডিম দিয়ে এভাবে ভেজে খাবে বিকালের নাস্তায়, তো তার জন্য করতে আমি চলে আসছি। আসলে একটা ডিম দিয়ে 2 পিস যদি আপনি ভাজেন তাহলেই কিন্তু সুন্দর হয়, মানে সুন্দর মতো একবারে কেকের মতো তৈরি হয়ে যায়। একটা ডিম দিয়ে 2 পিস পাউরুটি অনেক সুন্দর হয় আর খেতেও অনেক মজা লাগে। তো আমি এখানে আমার ডিমও শেষ হয়ে গেছিলো আজকে, দেখুন সব একবারে শেষ হয়ে যায়। তো ডিমও আজকে শেষ হয়ে গেছিলো, একটা ছিল অবশিষ্ট, তো কি করব আর একটা দিয়ে তৈরি করে ফেলেছি। আর এখানে আমি 5 পিস পর্যন্ত করেছি, কিন্তু আপনারা যদি করেন তাহলে একবার পারফেক্ট যদি আপনারা টেস্ট পেতে চান আপনারা একটা ডিম দিয়ে 2 পিস করবেন, তাহলে দেখবেন খেতে অসম্ভব মজা হয়েছে আর অনেক পরিমাণে ফুলবে। তো আমি পাউরুটি আর চিনি আর লবণের মিশ্রণটাতে আমি পাউরুটিটাকে ভালো করে ডুবিয়ে নিয়েছি, ডুবিয়ে এপাশ ওপাশ করে তারপর হচ্ছে আমি কড়াইতে কিছু পরিমাণে তেল দিয়ে তাতে আমি ভেজে নিব এগুলোকে। আর ভালো করে কালার আসবে, এখানে কিন্তু কালার না আসলে আপনার দেখতে সুন্দর লাগবে না, আর হচ্ছে কাঁচা কাঁচা থেকে যাবে। তো আপনাকে এভাবে রেখে একটু পরপর অনবরত নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে যাতে কালারটা সুন্দরভাবে সব জায়গায় সেট হয়। আর এখানে কিন্তু বেশি পরিমাণে তেল দিবেন না, তাহলে তেলটা একবারে চিকচিকা করে, আবার কমও দিবেন না, এতে করে পুড়ে যাবে। আর যারা কিন্তু অনেকে আছে যে ডায়াবেটিস কিংবা তেলে তাদের অনেক অসুবিধা হয়, তারা কিন্তু চাইলে তেল ছাড়াও করে খেতে পারেন ঘি বা বাটার দিয়ে, এতে কিন্তু আরও ভালো হবে। তা আমি এভাবে একে একে সবগুলো পাউরুটি ভেজে নেব।
আর এটা কিন্তু অনেক ভালো লাগে বিকেলবেলা যদি আপনাদের ঘরে যদি খাওয়ার কিছু না থাকে, শুধুমাত্র পাউরুটি থাকে, তাহলে আপনারা চাইলে এভাবে করে দিতে পারেন বাচ্চাদেরকে। আসলে বাচ্চারা অনেক রকমের বায়না করে, তারা কিছু খেতে চায় না, কিংবা কলা লাগে, কিংবা চা, মানে এক একটা বায়না করে যে এটা দিয়ে খাবো না ওটা দিয়ে খাবো। তো আপনারা তাদের রুচিটাকে চেঞ্জ করার জন্য একভাবে এক রকম করে আপনারা এভাবে সাজিয়ে তাদের সামনে দিবেন, প্রেজেন্ট করবেন, তাহলে দেখবেন যে তারা একটু হলো অতৃপ্তি করে খাচ্ছে। তাদের মানে যে জিনিসটা পছন্দ না সেটাও তাদের একটু হলো পছন্দ হবে। এটা আর কি আমার মানে নিজে থেকে এই এক্সপিরিয়েন্সটা। আমার বাচ্চা যে বায়না করে আমি কি বলবো, আমার প্রথম বাচ্চাটার বয়স হচ্ছে এখন 4.5 বছর, সেপ্টেম্বরে তার 5 বছর হবে, কিন্তু সে এখনও পর্যন্ত আমাকে খাবার নিয়ে জ্বালায়, মানে সে খেতেই চায় না, এত পরিমাণে বিরক্ত করে। যখন সে যেটা বায়না করে আর কি, তখন সেটাই করে দিতে হয়, কিন্তু তাকে আমি কোনো কিছু খাওয়াতে পারি না, জোর করে করে। তারপরে যে একে তো জোর করে বাচ্চাদেরকে খাওয়ানো নিষেধ, কিন্তু কি করব, যখন বাধ্যকতা হয়ে যায় তখন আর কিছুই করার থাকে না, কোনো রুলস ফলো করা যায় না। তো ওইরকমই, সে খেতেই চায় না, তো তার তো জীবনটাকে বাঁচাতে হবে, এজন্য তাকে আমি এভাবে জোর করে করে তারপরে হচ্ছে খাওয়াতে হয়। আর যখন তাকে আমি একটা জিনিস খেতে দিচ্ছি, সে না চাইলে যখন দেখি যে না এটা খাবে না, তখন আমারও ভালো লাগে না যে বাচ্চা খাই নাই আমি কিভাবে খাবো, আমারও খারাপ লাগে, মন চায় যে আমিও না খেয়ে থাকি। তো যখন আমি একটা করে মানে ব্যর্থ হই যে সে এটা খাবে না, তখন কিন্তু আমার মাথায় ঘুরে যে আমি আবার কি করব, আবার কি একটা তৈরি করে দেব যে সে খাবে, সে তার পেটটা ভরবে। তো আমি সেই পরিমাণে আবার চেষ্টা করি, এভাবে আমি 2-3 বার কাজ চালিয়ে যাই। তো তারপরে হচ্ছে তাকে খাওয়াই। আমার কিন্তু এভাবে সময়টা পার হয়ে যায়। তো এভাবে করতে করতে মেয়ের বয়স 4.5 বছর হয়ে গেছে, এখন আলহামদুলিল্লাহ আরেকটা ছেলে হয়েছে। ওকে নিয়ে তো আমি ভাবছি যে না, ও আর এভাবে আমাকে কষ্ট দিবে না, সে ঠিকমতো খাবে। ও মা এখন দেখি 6 মাস হতে না হতে তাকে আমি যখন মানে আলগা খাওয়ানো শুরু করে দিয়েছি, এখন দেখি যে সে আমার মেয়ের চেয়েতেও বেশি। কেমনটা লাগে বলুন তো? একে তো মেয়েটা এমন করে, তারপরে হচ্ছে ছেলেটাও খাওয়ার শুরু থেকে এই অবস্থা শুরু করে দিয়েছে। তাকেও আমি খাওয়াতে পারি না, সে মুখে নিয়ে একবারে মুখ অফ করে রাখে তো রাখে, সে গিলবে না, মানে গিলতেই চায় না, এত পরিমাণে চেষ্টা করি। মানে কি বলবো, আমার মেয়ের জন্য মনে হয় কি আমি খাওয়াতে গেলে আমার 1-2 ঘন্টা পার হয়ে যায়, আমার ছেলের জন্য 1-2 ঘন্টা পার হয়ে যায়। মানে এভাবে তাদেরকে আমি 3 বেলা খাওয়াতে গেলে আমার মানে 12টা বেজে যায়। আমি আর কি বলবো, নিজেরই খাওয়া কিংবা গোসল কিংবা ঘুম কোনো কিছুই আর আমার হয় না তাদের পিছনে খাটতে খাটতে। ওই ছেলের জন্য ওই একই সিস্টেম, আমি 3-4 বার করে চেষ্টা করি সে কী খাবে। একবার খিচুড়ি রান্না করি, না হলে সুজি রান্না করে দিই, না হলে নুডলস, না হলে মানে একটা কলা দেই, আবার যদি সেটা না হয় একটা ডিম দেই। মানে কি করব, খেতে তো লাগবে। যদি সে কান্নাকাটি করে তখন আর কি কিছু করার থাকে না, তো বারবার চেষ্টা চালিয়ে যায়। আসলে মারা বোধহয় এমনই হয়, আমার মতোই আমি আর কি আমারটা বললাম, কিন্তু সব মায়েরাই অনেক কষ্ট করে। আর হ্যাঁ, সর্বশেষে একটা কথা বলবো, কোনো ভাইয়েরা কিন্তু তাদের ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করবেন না। বাচ্চারা কান্নাকাটি করলে না খেলে বৌদের উপরে চড়াও হবেন না, কেননা তারা কিন্তু অনেক কষ্ট করে, অনেক ধৈর্য ধরে তারপরে হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ায়, তাদেরও একটা মন মানসিকতা আসে। তো তাদেরকে কষ্ট না দিয়ে তাদের সাথে বুঝে বাচ্চাদেরকে হেলিয়ে তারপর হচ্ছে খেলা করে আপনিও তাকে সাহায্য করেন, তাহলে দেখবেন সংসার সুখের হবে। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।